আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। ইরানের ক্লাস্টার মিসাইল হামলায় প্রকম্পিত ইসরায়েল, তেহরানকে ফাঁসাতে তেল আবিবের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ অপারেশন চালানোর অভিযোগ। জ্বালানি সংকট আতঙ্কে পেট্রোল পাম্পগুলোতে ভিড়, লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল, আপাতত মজুদ পর্যাপ্ত বলছে সরকার। সংসদ অধিবেশনের আগে বিএনপির সংসদ সদস্যদের জন্য কার্যপ্রণালী বিধি সহ নানা বিষয়ে প্রশিক্ষণ, সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার আছে বললেন সালাউদ্দিন। নিষেধাজ্ঞার মধ্যে সক্রিয় হওয়ার চেষ্টা আওয়ামী লীগের, গণ অভ্যুত্থান পক্ষের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা, আইনিভাবে মোকাবিলা করতে চায় সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস পরে নতুন এক হামলায় ব্যবহৃত হয় শক্তিশালী মারণাস্ত্রটি, যা আকাশে কয়েক খণ্ডে বিভক্ত হয়ে আঘাত হেনেছে বিভিন্ন স্থানে। বিষয়টি নিশ্চিত করেছে রেভলিউশনারি গার্ড আইআরজিসি। মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাদরে ঢাকা ভয়ঙ্কর এক যুদ্ধাস্ত্রের নাম ক্লাস্টার মিউনিশন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের ব্যস্ত রাজধানী তেল আবিবে আঘাত হানে ইরানের একটি ক্ষেপণাস্ত্র। মিসাইলটির বিধ্বংসী রূপ ধরা পড়ে ক্যামেরায়। রেভলিউশনারি গার্ড আইআরজিসির দাবি এটি ছিল একটি ক্লাস্টার ওয়ারহেডযুক্ত খাইবার শেকান মিসাইল, যা মাটি থেকে স্বল্প উচ্চতায় কয়েকটি সাবমিনিশনে বিভক্ত হয়ে আঘাত হানে তেল আবিবের বিভিন্ন স্থানে। খাইবার শেকান নামের এই মিসাইল ইরানি অস্ত্রভাণ্ডারে নতুন, যার নামের অর্থ দুর্গ বিধ্বংসী। 2022 সালে আইআরজিসির সমর ভাণ্ডারে যুক্ত হয় ক্ষেপণাস্ত্রটি। এই ধরনের ক্ষেপণাস্ত্রের খোলস বা ক্যানিস্টারের মধ্যে রাখা হয় ছোট ছোট অনেক বোমা, গুচ্ছ আকারে রাখা হয় বিধায় এর নাম ক্লাস্টার বোমা। আকৃতি বা সক্ষমতা ভেদে এক একটি মিসাইলের সাথে 20টির মতো ছোট বোমা বা বিস্ফোরক থাকে, যা সাবমিউনিশন নামে পরিচিত। এসব সাবমিউনিশনে কয়েক কেজি পর্যন্ত বিস্ফোরক থাকতে পারে। মূলত মাটি থেকে 7 থেকে 8,000 মিটার উচ্চতায় আকাশে থাকা অবস্থাতেই এগুলো বিভক্ত হয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে, যেখান থেকে পরবর্তীতে একের পর এক বিস্ফোরণ ঘটে। ক্লাস্টার ওয়ারহেডে থাকা এসব গুচ্ছবোমা অনেকদিন মাটিতে সক্রিয় এবং অবিস্ফোরিত অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এক ধরনের জীবন্ত মাইন হিসাবেও বিবেচনা করা যেতে পারে। কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন নামে একটি আন্তর্জাতিক চুক্তি হয় 2008 সালে। নিষিদ্ধ করা হয় ক্লাস্টার বোমার সংরক্ষণ, পরিবহন ও ব্যবহার। 100-রও বেশি দেশ তাতে সই করে। অবশ্য চুক্তিবদ্ধ হয়নি যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা ইরান। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাশক্তি সহ হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে ক্লাস্টার প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র বহরেও রয়েছে এই ওয়ারহেড, যার মধ্যে অন্যতম খাইবার এবং ফজর 3 ব্যালিস্টিক। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তৈরি হওয়া জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশের পেট্রোল পাম্পেও। দাম বাড়ার শঙ্কায় সকাল থেকেই ঢাকার পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেলের লম্বা সারি। কোথাও কোথাও সেই লাইন ছড়িয়ে পড়েছে মূল সড়ক ধরে বহুদূর। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। অনেক পাম্পে তেল নেই, এছাড়া অনেক পাম্পে 2 লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না। লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন চালকরা। অনেক বড় সিরিয়াল, যা আমাকে 1-1.5 ঘন্টা সিরিয়ালে মেনটেন করার পরে আমি তেল নিতে পেরেছি। সবাই ধরে আতঙ্ক রয়েছে যে তো যুদ্ধের কারণে তো তেল পাবো না, ঠিক আছে। তো আজকে মোটামুটি পাইলাম ইনশাল্লাহ, আগামীতে পাবো কিনা সন্দেহ। নবনির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়ে চলছে বিএনপির সংসদীয় দলের 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা। সকালে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম সেশনে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা। সেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নবীন সংসদ সদস্যদের পার্লামেন্ট প্র্যাকটিসের ধারণা দেওয়া হচ্ছে। আইন কানুন নিয়ে এমপিদের ভূমিকা কেমন হবে সেই বিষয়ে আলোচনাও হয়েছে। এ সময় সালাউদ্দিন আহমদ জানান, বিরোধী দলকে ডেপুটি স্পিকারের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার আছে, আর সাংবিধানিক পদ হিসেবে রাষ্ট্রপতির সব সুযোগ সুবিধাও বহাল থাকবে। প্রশিক্ষণ কর্মশালার পরবর্তী সেশন দুপুর 2:30টায়। এই সেশনে অংশ নেবেন ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের এমপিরা। মূলত সংসদের কার্যপ্রণালী বিধি, বিল, বাজেট, স্থায়ী কমিটি সহ সংসদের কার্যক্রম নিয়ে ধারণা দিতে 2 দিনের এই কর্মশালার আয়োজন করেছে বিএনপি। নবীন সদস্য হয়েছেন এবং যারা প্রবীণ, সবাই একসাথে আমরা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে কিছু আমরা শিখি এই প্রোগ্রামটা করব, সেটা আজকে শুরু হয়েছে। আমরা দেখেছি 296 জন সংসদ সদস্যের যে গ্যাজেট নোটিফিকেশন হয়েছে, ওথ টেকিং হয়েছে, তার মধ্যে 219 জন হচ্ছে নবীন, প্রথমবারের মতো এসছে। বিরোধী দলের ভূমিকা কি হবে, বিরোধী দলের মধ্যে যারা বিভিন্নভাবে প্রশ্ন উত্থাপন করবেন তাদেরকে কিভাবে যৌক্তিকভাবে উত্তর দেওয়া হবে, মোকাবিলা করা হবে সংসদীয় রীতিতে, সেই বিষয়গুলো আমরা এখানে উত্থাপন করেছি।
10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সরকারি সিদ্ধান্ত যুগান্তকারী বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ, তাই এই সুযোগ কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণের ঘোষণা ও 9 দিনের পাট পণ্যের মেলা উদ্বোধন করেন রাষ্ট্রপতি। জাতীয় পাট দিবসে এবারের প্রতিপাদ্য পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাট শিল্পে অবদানের জন্য এবার 12 ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। ব্যক্তির পাশাপাশি এই সম্মাননা পেয়েছে 7 প্রতিষ্ঠানও। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে। সামনের দিনে জ্ঞান, বিজ্ঞান আর প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। কৃষকের জন্য সরকারের উদ্যোগকে যুগান্তকারী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ঋণ মওকুফের সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক উপকৃত হবেন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী। স্থানীয় রাজনীতিতে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছে আওয়ামী লীগ। কোথাও কোথাও কার্যালয় খুলেছে, ঝটিকা মিছিলের চেষ্টাও করেছে দলটি। গণ অভ্যুত্থানে পরাজিত দলটিকে আইনিভাবে মোকাবিলা করতে চায় সরকারি দল বিএনপি। বিশ্লেষকরা বলছেন, কেবল আইনি বা রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবে মোকাবিলা করা দরকার। তাতে ব্যর্থ হয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলো। সাধারণের কাছে ভালো কোনো দৃষ্টান্ত এখনো দেখাতে পারেনি তারা। আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, গুলিবর্ষণের ঘটনায় ম্লান হয়েছে আওয়ামী লীগের অতীতের অনেক অর্জন। পুলিশের পাশাপাশি অনেক নেতাকর্মীও সরাসরি রাজপথে নেমেছিলেন সাধারণের বিরুদ্ধে, যার ফলে দলীয় প্রধানের পালানোর পাশাপাশি নেতাদের প্রায় সবাইকে চলে যেতে হয় লোকচক্ষুর অন্তরালে। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ করে দলটির। তার মাঝেও নিরবচ্ছিন্নভাবে ঝটিকা মিছিলের চেষ্টা করেন কেউ কেউ। এরপর ভোট শেষে বিএনপি সরকার গঠনের পর কয়েক জায়গায় খোলা হয়েছে কার্যালয়, যেটিকে স্থানীয় সমস্যা হিসেবে দেখছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগকে আইনিভাবে মোকাবিলা করতে চান তারা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এটা দেখবে। আমরা এটা জোর করে জবরদস্তি করে যেভাবে থামাতেও যাব না, আবার তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে আইন ভঙ্গ করুক সেটাও আমরা চাবো না। যারা একটু কম শক্তিধর থাকে তাদের উপরে দোষটা পড়ে না, শক্তিধর যারা তাদের উপরে দোষ পড়ে, তারা অপরাধ না করলেও